একতার অন্তর্জালে দেশ বিদেশের কত পদাবলী অংশুমালী। দর্শক, স্বাগত অংশুমালীর ক্ষণকাল লাইভে। আজকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুদূর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে লেখক, সাংবাদিক, শিক্ষক এবং যে পরিচয়টা তার দেওয়া হয়নি আমাদের পোস্টারে, তিনি অনুবাদক হিসেবেও খুবই ভালো কাজ করছেন। সম্প্রতি তার বিদেশি কবিদের যারা ইংরেজি সাহিত্যে নিয়ে লিখছেন তার 3টে অনুবাদ প্রকাশিত হয়েছে আমেরিকা থেকে, যুক্তরাষ্ট্র থেকে, বাঙালি পত্রিকায়। সেই এইচবি রিতাকে স্বাগত জানাচ্ছি আজকের ক্ষণকালে। রিতা, আপনাকে স্বাগত। ধন্যবাদ কাকুন ভাই এবং অংশুমালীর সবাইকে যারা দেখছেন আজকে আমাদের এখানে উপস্থিত আছেন, সবাইকে ধন্যবাদ। জি রিতা, তারপর কেমন আছেন বলেন? জি, ভালো আছি। দর্শক, রিতার সাথে আমার মাঝখানে কথা হচ্ছিল। 21 বছর উনি যুক্তরাষ্ট্রে আছেন, 22 বছর চলছে তার, কিন্তু সেই বাঙ্গাল আনা যেটাকে বলি আমরা, সেটাকে ভুলেন নাই। সে বলছিল যে তার বিল্ডিং এ যেখানে আপনারা দেখবেন যে ফ্ল্যাটটা বারান্দায় কাপড় শুকোতে দেওয়া আছে, কাপড় ছিল, সেই বাঙাল আনাটা থাকে, সেটাই আমার ফ্ল্যাট। অর্থাৎ তার মা সেই পছন্দ করেন না যেন অন্যের হাতে কাপড় ধোয়ার জন্য, অন্য পরিষ্কার হবে না এই চিন্তা, সেই যে বাঙাল আনাটা ধরে রেখেছেন, বাঙাল পনাটা ধরে রেখেছেন, সেই সুদূর আমেরিকা থেকেও এতদিনেও তিনি এই সংস্কৃতির সাথে থেকে বিস্তৃত হননি। সেই ব্যাপারটা জানতে চেয়েই শুরু করছে আজকের আলাপ রিতার কাছে। রিতা, আপনি শুরু করেছেন ওই বাঙালি পোনা দিয়ে, তাই না? এটা আসলে আমি পোস্ট করেছিলাম ফেসবুকে ফান করার জন্য। আসলে ফান না, মানে আমার আম্মু তো ফেসবুক ইউজ করেন না, তো মাঝে মাঝে আম্মা চায় যে আমার সবজি বাগান এটা সেটা এগুলো আমি একটু পোস্ট করি। তো মূলত আমি আমার মায়ের মাঝে সম্পূর্ণই বাঙালিয়ানা এখনো দেখি, ওনার কোনো পরিবর্তন নেই। উনি যত প্রায় অনেক 14 বছর আমার সাথে আছেন এখানে, ছেলে মেয়েদের ছেড়ে। তো তারপরে একই কাজই করে, অনেক সময় আমাকে বিপদে পড়তে হয়। যেমন ওনার নিজের কাপড় উনি লন্ড্রি করতে চান না, সার দিতে গিয়ে দেখা যায় যে যত 1 সপ্তাহের সবজি টবজি এগুলো বালতিতে জমাচ্ছে, তারপর গন্ধ বের করছে, জৈব সার কি বলে ওটাকে, ওগুলা নিয়ে বাগানে দিতে যায়। বিল্ডিং সুপার তখন এসে বলে যে এখানে সামথিং স্মেলস ফুড। তো বাঙালি পড়া যেটা বলেন, হ্যাঁ আমি আছি বাহিরে প্রায় 22 বছর হতে চলছে, কিন্তু ওই জন্ম তো আমার দেশে, তাই না? জন্ম আমার বাংলাদেশে, আমরা 12 ভাই বোন, আমাদের ভাই বোনরা সবাই তো দেশে আছেন, শুধু একটা বোন এখানে। তো ওদের সাথে সবসময় কথা হয়, দেশে যাই। বাংলাদেশ তো বাংলাদেশি, যতই আমরা বাহিরে থাকি আমাদের যে জন্মের উৎপত্তি স্থানটা সেটা তো আমরা ভুলতে পারি না, আমাদের থেকে যায়। আমাদের বাচ্চারা হয়তো বা সেটা একটু বদলে দিতে পারেন, কিন্তু আমরা তো পারি না। ঠিক তাই রিতা। রিতার জন্ম এমন একটা পরিবারে, একটা রাজনৈতিক পরিবারে। তার পিতা ছিলেন 3বারের নির্বাচিত সংসদ সদস্য। একটা রাজনৈতিক পরিবারে জন্ম থেকে রাজনীতিবিদ হওয়ার কথা ছিল তার, কিন্তু তিনি সেই ট্র্যাকটা না এসে চলে এলেন সাহিত্যের দিকে। সাধারণত রাজনৈতিক পরিবার থেকে এইভাবে সাহিত্য চর্চার দিকে উঠে আসা খুব কম দেখা যায় আমাদের দেশে। রিতা সেই কাজটা করেছেন। কিভাবে রিতা এই কাজটা শুরু, বা কেন এই সাহিত্যে আসা, সাহিত্যের প্রেমটা কিভাবে শুরু হলো, এটা একটু জানতে চাই। স্বাভাবিকভাবে গতানুগতিক প্রশ্ন আর কি। রিতা, আসলে আমার জন্ম রাজনৈতিক পরিবারে, খুবই স্ট্রং রাজনৈতিক পরিবারে। তো ছোট থেকে অনেক কিছু দেখেছি পরিবারে। রাজনীতিতে যাওয়ার পর কতটা ত্যাগ স্বীকার করতে হয়, কতটা ছাড় দিতে হয়, কতটা বিপদে পড়তে হয়। এবং একটা জিনিস আমি দেখেছি ছোট থেকে, যে আমার বাবা যেহেতু খুবই গভীরভাবে রাজনীতিতে জড়িত ছিলেন, এবং আমার মনে হয় প্রতিটা রাজনীতিবিদ যারা রাজনীতির সাথে খুব বেশি সম্পৃক্ত, আমার মনে হয় যে তারা পরিবারে একটু হেয়ালি হয়। পরিবারের প্রতি যে
মনোযোগটা, শীলতা যে জিনিসটা, ওইটা আমার মনে হয় একটু লেকিংস থাকে ওখানে। কারণ ওদের সবসময় যেমন আমরা আজকে সাহিত্য চর্চা করছি, আমাদের মাথায় সবসময় থাকে আমাদের একটা থিম আসছে, আমাদের লিখতে হবে, এটা করতে হবে। তো রাজনীতিবিদদেরও সেটা থাকে, তো ওরা পরিবারে দেখা যায় মনোযোগটা কম থাকে। তো আমার পরিবারে আমি সেটা দেখেছি। আমার বাবা সব দিকে খুবই দায়িত্বশীল ছিলেন আমাদের ব্যাপারে, সব দিকে, কিন্তু ওই সবসময় তার রাজনীতিটা মাথায় ছিল। এবং শুধু যে রাজনীতিবিদ ছিলেন তা না, আসলে সাহিত্য চর্চাটা যেটা আসছে, প্রথমে আমি বলি যে রাজনীতিটা আমি কেন, মানে ওদিকে কেন আমার ওই দৃষ্টিটা আমার ছিল না, সেটা হচ্ছে আমি অনেক কিছু দেখেছি ফ্যামিলিতে। রাজনীতি করতে গিয়ে আমার বাবাকে অনেক কিছু হারাতে দেখেছি, আমরাও পরিবার অনেক কিছু হারিয়েছি। তো ওটা আমার জন্য খুব ভালো কিছু ছিল না। আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু গো ইন দ্যাট ওয়ে। আমি এমন কিছু করতে চাই না, নোংরা রাজনীতিটাকে আমি সাপোর্ট করতে চাই না যেখানে আমাকে কাউকে হারাতে হবে, এমন কিছু হারাতে হবে যেটার কোনো শোধ নেই। এটা একটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে সাহিত্যের যে কথাটা বললেন, আসলে আমার আব্বু কিন্তু প্রায় 5,000 5,500-এর মতো কবিতা, গান এবং নাটক লিখে গেছেন। গানগুলো এখন অনেক হচ্ছে, বাইরে হচ্ছে। আর খুবই মঞ্চ নাটকও করতেন আব্বু। তারপর আম কি বলে এটাকে? বাংলাদেশ বেতার কেন্দ্রে আব্বু তালিকাভুক্ত শিল্পী ছিলেন। গীতিকার না শিল্পী কি বলে? যাই হোক, ভুলে গেছি আমি। তো ওই দেখা গেছে আমার বাবা কিন্তু অনেক লিখতেন। আমার কাছে আছে তার সকল কবিতা, গান, নাটকের সবকিছু আছে। আব্বু অনেক লিখতেন। আর তার কবিতা, গানেও বেশিরভাগ যে জিনিসটা ছিল, অনেকেই সেগুলো পড়লে একটু কনফিউজড হয়ে যান যে আমার বাবা আস্তিক না নাস্তিক, এরকম একটু সুফিয়ানা টাইপের, একটু কিরকম টাইপের, উল্টো টাইপের, মানে সাধারণ চিন্তা ভাবনা থেকে একটু ভিন্ন, একটু প্রশ্নটা বেশি থেকে যায় যে এটা কেন, ওইটা কেন। তো ওই লেখালেখিটা আমার বাবাকে দেখেছি, তার লাইব্রেরি ছিল ছোট থেকে। বড় হওয়ার পরও দেখেছি বড় বড় ডায়েরিতে আব্বু লিখতেন। তো হতে পারে সেটা একটা কারণ হতে পারে। আর কিছুটা দেখেছি, কিছুটা নিজের ব্যক্তিগত যে এক্সপেরিয়েন্স আমাদের লাইফে থাকে, সবকিছু মিলেই দেখা যায় ওই সাহিত্য চর্চাটাই আমাকে বেশি আকৃষ্ট করেছে। সাহিত্য চর্চার তো আকৃষ্ট করেছে, কিন্তু শুরুটা কবে থেকে? মানে সাধারণত যারা শুরু করে কলেজে উঠে বা এমন একটা সময়ে, একটা বিশেষ কোনো কারণে, আমাদের দেশে যা হয় আর কি, আমাদের সবাই কবি হয়ে ওঠে একটা সময়, সেই রকম চিন্তা থেকে না আসলে একটা পরবর্তী একটা পরিণত সময়ের চিন্তা থেকে, কোনটা এটা? লেখালেখিটা ঠিক, এটা আমার মনে হয় কোনো স্পেসিফিক টাইমে আসে না। আমার মনে হয় না যে কেউ বলতে পারবে যে আমি এই বয়স থেকে, এই ক্লাস থেকে লেখা শুরু করছি। এটা আমার মনে হয় আমরা ছোট থেকে, যেমন আমরা কাগজে ড্রয়িং করতাম, আমি ছোট থেকে খুব ড্র করাটা পছন্দ করতাম, তখন করতাম। স্কুলে, আমার স্কুলে ছোট একটা ডায়েরি ছিল, আমার একটা বান্ধবী ছিল, আমরা একসাথে স্কুলে পড়েছি বাংলাদেশে। তো আমরা দুজনের মাঝে আমাদের এখনো কিছু জিনিস আছে। একজন আরেকজনকে ছোট ছোট কষ্ট পেলে চিঠি লিখতাম, একটা কবিতা লিখতাম, 4টা লাইন লিখতাম, মানে এমন সব কিছু যে বর্তমান জগতে এটা কেউ যদি দেখেন দেন ভাববে যে সামথিং জেন্ডার ডিফিকাল্টিস এখানে। তো আমাদের ওইরকম ছিল একটা, মানুষ মনে করতো যে আমরা কি লিখি এত। ওই ছোট ছোট কিছু লিখতাম, এটা লিখতাম, ওটা লিখতাম। তারপর দেখা যায় মাঝে মাঝে একটু মন খারাপ হতো, কিংবা একটা ভালো কিছু হতো, একটা যেকোনো একটা এক্সপেরিয়েন্স থেকে ছোটখাটো 2-4টা লাইন লিখে রাখতাম ডায়েরিতে। ওটা ছিল আসলে শুরুটা আমাদের। তবে সিরিয়াসলি যেটা, মানে একদম খুব সিরিয়াসলি এখন যেটা আমি করছি, সেটা আসলে আসে আমার মনে হয় যে আমি যখন আমেরিকাতে আসি, আসার পর আমার যে পরিবারটা শুরু হয় এখানে। তারপর ওখানে একটা সময় ছিল যখন আমাকে পড়াশোনা করতে হয়েছে। ট্রেনে করে, বাসে করে, বাচ্চাদের রেখে। খুব ওই সময়টা একটু কঠিন ছিল। তো তখন দেখা যেত খুব স্ট্রেস লাইফ ছিল। যেতাম, কলেজে যেতাম, আসতাম, তারপর আবার চাকরি করতাম। তো ওই যাওয়া আসার পথে দেখা যেত একটা কিছু মনে আসছে। হয়তোবা একটু বিষণ্ণতা আসছে, কিংবা একটু মন খারাপ হয়েছে কোনো কারণে। কিংবা একটা ভালো রেজাল্ট করে ফেলছে, সেটা খুব খুশি যে আমি কাউকে বলতে পারছি না। অনেক কিছু যেটা আসলে পাশে কেউ ছিল না, কিংবা সবকিছু সবাইকে বলা যায় না।
ওইরকম একটা পরিস্থিতিতে দেখা যেত 7 ট্রেনে বসে হয়তোবা একটা কিছু লিখছি। ওই লিখতে, লিখতে দেখা গেল যে কিছু লিখছি, এটাকে আবার পরবর্তীতে যখন পড়ছি মনে হচ্ছে শব্দটা একটু চেঞ্জ করি কিংবা আরেকটু গুছিয়ে লিখি। তারপর লেখার পর মনে হলো যে সেটা কিছু একটা হয়ে গেল। ঠিক কবিতা আমি বলব না। ওই যে লিখে যে একটু স্যাটিসফ্যাকশনটা ছিল যে আমি এখন ক্লাসে যাচ্ছি কিংবা 7 ট্রেনে আসছি কিংবা মন খারাপ হলো কিংবা একটা ভালো কিছু আমি অ্যাচিভ করলাম। তখন একটা কিছু লিখে ফেলাটা, লিখার পর সেটাকে আমার কখনোই কবিতা মনে হয়নি। তবে মনে হতো যে আমি কিছু একটা লিখেছি। মানে আমার ভিতরের যে জিনিসটা আমি বলতে পারি না, আমি সেটা প্রকাশ করতে পেরেছি। তো সম্ভবত ওভাবেই এখন সেই ভাবটা আসে, এখন সেই উপলব্ধিটা আসে যে না আমি একটা কিছু লিখেছি। কিন্তু ওই শুরুর দিকে এটা ছিল না। আপনি তো কবিতা লিখছেন, গল্প লিখছেন, আর সাংবাদিকতায় কলাম লিখছেন। বলা যায় সাহিত্যের দিকে, সাহিত্য সাংবাদিকতাটায় পরে আসি, সাংবাদিকতার কথাটায় আপনি গল্প, কবিতা সবগুলিতেই লিখছেন, লিখছেন মুক্ত গদ্যও লিখছেন। এই যে লেখার মধ্যে এই কবিতা বলেন, গল্প বলেন, গল্পতে কিন্তু লেখার স্পেস অনেক বড়, অনেক কিছু লেখা যায়। আপনি কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? মনে হয় যে আপনার লেখাটা ঠিক মতো সেটাই উঠে আসছে, রীতা? এটা একটা টাফ কোয়েশ্চেন আমার জন্য। তবে স্বাচ্ছন্দ্য বলতে আমি গল্পটা লিখি, গল্পটা ভালো লাগে। তবে সবথেকে বেশি স্বাচ্ছন্দ্য আমার লাগে যেটা আমি, আপনারা সেটাকে কি বলবেন? আপনাদের ভাষায় কবিতা বলে না কবিতা বলে, যেটাই হোক। ওটাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ অবশ্যই করি। আর তবে একদিকে আমি বলব না, আমি কবিতা হোক আর গদ্য পদ্য যেটাই হোক, এটাতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। যদিও এটা সংক্ষেপে একটা একটা বিশদ ঘটনা কিংবা একটা একটা চিত্রকে বর্ণনা করা এত সহজ না। আর সেটা যে কতটা সফল সেটা নিয়েও আমার একটু দ্বিমত আছে, পাঠক বলতে পারবে। তবে ওইটা কবিতাটা লেখাটা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এটার পাশাপাশি আমি বলব যে আমার পেশাগতভাবে একটা প্ল্যাটফর্ম আমার আছে। আমি যখন লিখি আমার সেটা একটা ভিন্ন জিনিস। তবে সেটাকে আমি যেটা কলাম লিখি নিয়মিত বাঙালিতে, আমাদের কমিউনিটির জন্য হোক, প্যারেন্টিং, শিশু বিষয়ক, শিক্ষা বিষয়ক, ওই জিনিসটাতেও কিন্তু আমি কম্পেয়ার করতে পারবো না যে কবিতাটা বেশি না ওই ওই সাইডটা বেশি। আমার মনে হয় যে ২ টাই আমাকে খুব বেশি টানে। অর্থাৎ শিক্ষকতাটাকেও আপনি মানে জাস্ট পেশা হিসাবে নেননি, এটা আনন্দের একটা জায়গা হিসাবে, যে যে আনন্দ নিয়ে কবিতা লিখছেন, শিক্ষকতাটাও আপনি সেই আনন্দ নিয়ে লিখছেন। শিশুদের মনস্তত্ত্ব নিয়ে আপনি কাজ করেন, বাচ্চাদের মনস্তত্ত্ব নিয়ে কাজ করেন, আপনার লেখাও তাই। এই যে যে মনস্তাত্ত্বিক চিন্তা, এইটা আপনার কবিতাতেও অনেক সময় প্রভাব ফেলে। আপনার যতগুলো লেখা আমি দেখেছি যে এই চিন্তাটা আপনার কবিতাতেও অনেক সময় প্রভাব ফেলে। এই যে যে মনস্তত্ত্ব নিয়ে কাজ করা, এই কাজ করার অভিজ্ঞতাটা যদি একটু বলতেন, যে শিশুদের মনস্তত্ত্ব বলেন, বড়দের মনস্তত্ত্ব বলেন, মানুষকে বোঝার যে একটা প্রক্রিয়া মনস্তত্ত্ব, এই অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু বলতেন এটা। আচ্ছা, ১ম এ যেটা বললেন যে আমার লেখাতেও ওই যে শিশু বিষয়ের যে জিনিসটা, আমার পেশাগত যে বিষয় সেটা ছাপটা চলে আসে। এটা আমার মনে হয় যে এটা চলে আসাটাই স্বাভাবিক। কারণ আমরা আমাদের নিজের অস্তিত্ব কিন্তু বদলাতে পারি না। হু আই এম, আমি যে আমি কি মানুষটা, আমি কে, সেটা আমি যত চেষ্টাই করি আমি নিজেকে অন্য একটা প্ল্যাটফর্মে দাঁড় করাবো। কিন্তু ওই যে আমার যে ক্যারেক্টারিস্টিক ট্রেটস যেটা, এটা কোনো না কোনো ভাবে এটা আমার কোনো আচরণ, কোনো লেখা হোক কিংবা যে কোনো কিছু জীবনযাপনে কিন্তু এটা চলে আসবে। আই ক্যান নট চেঞ্জ দ্যাট। তো এটা স্বাভাবিক। এটা না আসাটাই অস্বাভাবিক। যেহেতু এটা আমার পেশাগত একটা বিষয় এবং আমি এটাকে খুব বেতনের জন্য করি না। আমি এটাকে ভালোবেসে আনন্দের জন্য করি। তো এটা চলে আসে। একেকটা মানুষের সাবজেক্ট ম্যাটার ভিন্ন, ভিন্ন থাকে। তো যেমন আপনি আপনার কিছু লেখা আমি পড়ি। আপনার লেখায় আমি পড়লে আমি বুঝে নিতে পারি যে হ্যাঁ, এখানে এটা কাকুন রেজার লেখা। কারণ আপনারও একটা একটা ডিফারেন্ট একটা লেখার ধরন আছে। যেটা কমিউনিটিকে বলা যায়, এটাকে কি বলে শুদ্ধ ভাষায় একটু খোঁচা দিয়ে যায়। তো ওই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারি যে উনি এখানে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন কৌশলে। ওটা পড়লে বোঝা যায়। তো আপনি যত সহজভাবে লিখেন ওইটা চলে আসবে কোনো না কোনোভাবে। আমার বেলায় এটাই হয়। পেশাগতভাবে যেটা আসে এটা চলে আসে। আর ২য় প্রশ্নটা ছিল যে শিশুদের নিয়ে যে কাজগুলো করছি। আর আরেকবার যদি একটু রিপিট করতেন।
মনস্তত্ত্বের ব্যাপারটা, শিশুদের মনস্তত্ত্ব, এই যে যে একজন বাচ্চাকে পড়া, একজন বাচ্চাকে বোঝার চেষ্টা করা, মনস্তাত্ত্বিক ব্যাপার নিয়ে যারা কাজ করে, মানুষ পড়ার বিষয়টা, এটা কেমন লাগে আপনার কাছে? যে ভিন্ন ভিন্ন মানুষ, ভিন্ন ভিন্ন চিন্তা, ভিন্ন ভিন্ন, এই ব্যাপারটা কেমন লাগে সেটাই জানতে চাচ্ছিলাম। দেখেন, আমরা যখন স্কুলে পড়েছি একটা সময়, আমরা স্কুলে নখ না কেটে গেলে, আমরা হোমওয়ার্কটা না করলে, কিংবা ক্লাসে আমরা কথা শুনছি না, আমাদের শিক্ষকরা আমাদেরকে শাস্তি দিত। চেয়ার উপর দাঁড়িয়ে থাকো, বাহিরে রোদে গিয়ে দাঁড়িয়ে থাকো, কিছু একটা। আমি খুব ভালো ছিলাম, খুবই কিউট ছিলাম, আমাকে শাস্তি দেয়নি, তবে আমি দেখেছি। ওরা কখনোই, আমি দেখিনি যে ওরা আসলে, ওদেরকে সেই ট্রেনটাও দেওয়া হয়নি, সিস্টেমটা ওরকম ছিল না যে আমরা এই বিহেভিয়ারটা কেন করছি, ওয়াই উই আর নট লিসেনিং। তো আমরা যখন নিউ ইয়র্কে, আমেরিকাতে, বাহিরের দেশগুলোতে আমরা শিক্ষকতায় যাই, আমাদের পড়াশোনা সম্পন্ন করতে গেলে এখানে চাইল্ড সাইকোলজি, হিউম্যান মাইন্ড, চাইল্ডস বিহেভিয়ার, মাইন্ড রিডিং, ওই সাবজেক্টগুলো কিন্তু আমাদের মেজর একটা সাবজেক্ট থাকে, আমাদেরকে পড়তে হয়। আমরা পেশাগতভাবে মনোবিজ্ঞান হই না, কিন্তু আমাদের মনোবিজ্ঞানের অনেকটা অধ্যায় শিশুদের জন্য আমাদের পড়তে হয়। সেটা হতে পারে প্রিকে থেকে 12 গ্রেড পর্যন্ত, কলেজ স্কুল লেভেলটা পর্যন্ত আমাদেরকে পড়তে হয়। তো কেন করতে হয় সেটা আমি বলবো। আমি যখন একটা বাচ্চাকে শিখাবো, একটা বাচ্চাকে আমি চাচ্ছি তার বাৎসরিক একটা গোল থাকে, তার দায়িত্বটা আমার উপর থাকবে, আমি তাকে এটা শিখাবো বছর শেষে, কিন্তু সেই বাচ্চাটা শিখছে না, মনোযোগ দিতে পারছে না, সে হোমওয়ার্ক করতে পারছে না, তখন আমি যদি তাকে বলি যে তুমি ফেল, হ্যাঁ, তুমি কেন এটা, তুমি কথা শুনছো না, তুমি হোমওয়ার্কটা করছো না, ফলাফল ভালো করছো না, এটা আমি তাকে যদি বলি, সে বাচ্চাটার কোনো উন্নতি হবে না। আমাদেরকে তাদের মাইন্ড রিড করতে হবে। শিশুটা ক্লাসে আসছে, আমার তাকে শিক্ষা দেওয়ার আগে আমাদের তার মনটাকে বুঝতে হবে, তার মনে কি চলছে, সে কোথায় আছে, সে কোত্থেকে আসছে, সে কেন মনোযোগ দিচ্ছে না। হয়তোবা সে আমার কথা শুনছে না কারণ তার ঘরে হয়তো প্যারেন্টস নাই, আমরা যেটা এখানে দেখি, হয়তো তার মা অ্যাডিক্টেড, হয়তো বাবা জেলে, কিংবা দুজনের কেউই নেই, দাদা দাদির কাছে বড় হচ্ছে কিংবা ফুপুর কাছে বড় হচ্ছে। আমাদের বুঝতে হবে মেন্টালি সে একটা স্টেবল পজিশনে নেই, যত তাকে যত্নে করো। কিংবা যাদের বাবা মা রয়েছে, হয়তো বাচ্চাটা স্কুলে আসছে, তার সকালে ব্রেকফাস্ট হয়নি, হয়তো বা মা অতটা খেয়াল করেনি। এই দেশের কথা বলছি আমি, বাংলাদেশের না, ঠিক এখানকার। হয়তো সে কোনো কারণে ঘরে সে মনোযোগটা পাচ্ছে না, হয়তো বাবা মা তাকে খুব বেশি অ্যাটেনশন দিচ্ছে না, ভালোবাসছে, খাওয়াচ্ছে, দামি কাপড় দিচ্ছে, পড়াশোনা করাচ্ছে, কিন্তু আসলে বাচ্চাটা কি চাচ্ছে তাকে সেটা বুঝতে চাচ্ছে না, কিংবা কথা বলার সুযোগ দিচ্ছে না। বাচ্চাটা তখন ক্র্যাঙ্কি মুডে আছে এবং সে স্কুলে আসছে, সে স্বাভাবিক, সে স্কুলে এসে আমার কথা শুনবে না, পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না, তার ভিতরে থাকবে যে সামথিং লাইক আমি এটা চাই, আই ওয়ান্ট দ্যাট এন্ড আই হ্যাভ টু গেট দিস। বাচ্চাদের মাইন্ড তো এটাই, ওরা যা বুঝে, যা মনে করে, সেটাকেই মনে করে যে আম দ্য হিরো, আম দ্য হেড অফ দ্য হাউস হোল্ড। তো বাচ্চারা ভুল থাকে, কিন্তু আমরা যখন ক্লাসে ওই শিশুগুলো আসে, সবার আগে আমাদের প্রতিটা স্কুলে সাইকোলজিস্ট, মেন্টাল হেলথ কাউন্সিলর থাকে, সোশ্যাল ওয়ার্কার থাকে, আমাদেরকে তাদের মাইন্ড রিড করতে হয়। সে কোন মুডে ক্লাসে ঢুকেছে, ক্লাসে ঢুকে যদি সে বলে হেই গুড মর্নিং মিস রিরা, তার মানে সে হাসি দিয়ে গুড মর্নিং যখন বলবে, আমাদের বুঝতে হবে হি ইজ ইন এ গুড মুড। ক্লাসে ঢুকে যদি সে জাস্ট খালি তার ব্যাগটা নিয়ে রেখে দিচ্ছে এবং আমরা বললাম যে হেই, লাইক সাপোজ মনিরা, হেই মনিরা গুড মর্নিং, সে আমাকে ইগনোর করে গেল, সে আমাকে জবাবটা দিল না, ব্যাগটা রেখে সে চুপ করে বসে গেল, আমাদেরকে বুঝতে হবে সামথিং ইজ রং, হি ইজ ক্যারিং সামথিং ডিফিকাল্টিস ফ্রম ফ্যামিলি। তো ওই অবস্থায় আমাদেরকে তাকে বই পুস্তক খুলে শিক্ষা দেওয়ার আগে আগে তার মাইন্ড রিড করতে হবে, তাকে বুঝতে হবে সে ভালো মুডে আছে না খারাপ মুডে আছে, তারপর তার মুডটাকে আমাদের চেঞ্জ করতে হবে, তাকে আমাদের ওই রকম একটা স্বাস্থ্যকর, একটা স্বস্তিকর পরিবেশ দিতে হবে, যেখানে শিশুটা সেফ ফিল করবে, কমফোর্ট ফিল করবে, যে বলে এবার বাসায় আমার মা ধমক দিয়েছে, বাট স্কুলে লোক মাই টিচার শি ইজ নাইস, আই এম সেফ হিয়ার, আই এম কমফোর্ট হিয়ার। তো ওই শিশুটাকে আমরা যখন একটা সুস্থ এবং বিশ্বস্ত পরিবেশ উপহার না দিব, আমরা কি করে তার কাছ থেকে মনোযোগ আকর্ষণ করার সেই জিনিসটা এক্সপেক্ট করব, কিভাবে আমরা আশা করব যে আমি যা বলছি সে তা শুনবেই। তাকে শোনাতে হলে আগে আমার তাকে শুনতে হবে, বিষয়টা এরকম। শুনলাম আপনার এটা হলো আপনার পেশাগত দিক।
আপনি পেশার বাইরের শুধু সাংবাদিকতায় আসার কারণটা একটু জানতে চাচ্ছিলাম, কেন সাংবাদিকতায় আসলেন? এটা আপনার কমিউনিটির প্রতি একটা দায়িত্ববোধ থেকে কিনা, বা আপনি যে সমাজে এখন বাস করছেন তাদের প্রতি দায়িত্ববোধ থেকে কিনা, এবং সেই দায়িত্ববোধের সাথে বাংলাদেশ সম্পৃক্ত কিনা, সেই চিন্তা থেকে কি আপনি সাংবাদিকতায় এসেছেন কিনা, এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম রিতা। আসলে সাংবাদিকতায় আসাটা আমার কখনোই, ওই মানুষের একটা গোল থাকে না যে আমি আমার লাইফে এটা লাইফে এমন কিছু হব যেটা কমিউনিটিকে হেল্প করতে পারে, যেমন এখন আমি আমার স্পেশাল নিড বাচ্চাদের সাহায্য করতে পারি। ওরকম আমার কিছু ছিল না সাংবাদিক হওয়াটা। হ্যাঁ, কবিতা কিংবা গল্প সাহিত্য চর্চাটার আমার নেশা ছিল, সাংবাদিকতা এরকম কিছু ছিল না। মূলত আমি নিউ ইয়র্কে 2016-তে, হ্যাঁ 2016-তে, এইখানে 2005 থেকে আমি নিউ ইয়র্কে একটা নারী ম্যাগাজিনে লিখতাম 2005-এ। তারপর ঠিকানা পত্রিকাতে লিখতাম, টুকটাক একটু লিখতাম, মানে গল্প কিংবা সমাজের অসঙ্গতি কিছু নিয়ে কলাম যেটাকে বলেন, ওরকম একটু লিখতাম। বাঙালিতেও তারপর লেখা শুরু করি। তো সেই 4.5 বছর আগে যখন প্রথম আলো উত্তর আমেরিকাতে আমি জয়েন করি, আমি সেখানেও দেখা যায় আমার লেখার টপিকগুলোই ছিল বিশেষ করে আমাদের প্যারেন্টিং, শিশু যত্ন, এগুলা শিক্ষা বিষয়ক। তো আমি যখন প্রথম আলোতে প্রথম জয়েন করি, তখন আমাদের প্রথম আলোর সম্পাদক ছিলেন ইব্রাহিম চৌধুরী এবং সাথে ছিলেন মাঝহার ভাই। উনি আমাকে বললেন যে আপনার যে সাবজেক্টগুলো আপনি লিখেন, সাইকোলজি বিষয়ক হোক কিংবা প্যারেন্টিং, এটা খুব ইউনিক একটা সাবজেক্ট নিউ ইয়র্কে। সাধারণত খুব একটা ওগুলোর উপর লেখা হয় না, তো আপনি এটা কন্টিনিউ লিখেন। এটা এটা খুব ভালো একটা একটা সাবজেক্ট। তো সেই থেকে আমি প্রথম আলো উত্তর আমেরিকাতে শুরু করলাম। তো শুরু করার একটা পর্যায়ে দেখা গেল যে আমাদের যে পত্রিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী, উনি এক সময় বললেন, তখন আমার সাথে আমার আরেকজন বন্ধু ছিলেন রোশন হক। তো তখন ইব্রাহিম চৌধুরী আমাদেরকে বললেন যে আচ্ছা, একটা কাজ করো, তোমরা রিপোর্টিং করা শুরু করো। তোমরা তো কলাম লিখছো, এটা সেটা লিখছো, তোমরা নিউ ইয়র্কের কিছু এই সময়কার আমাদের তো বাংলাদেশ প্রথম আলোতে তো সব নিউজ করা হয়, তবে আমাদের নিউ ইয়র্কেরও কিছু জিনিস তোমরা শুরু করো। তো তখন একটু চিন্তা করলাম যে আমি তো গল্প লিখি, কলাম লিখি, সংবাদটা কিভাবে লিখবো, রিপোর্ট কিভাবে করে, একটু হিমশিম খেয়ে গেলাম। তো তখন নিউ ইয়র্কে আমাদের প্রথম আলো উত্তর আমেরিকাতে রোশন হক এবং আমরা দুজনই প্রথম নারী সাংবাদিক হিসেবে জয়েন করি। এবং দেখা যায় তখন আমরা যে রিপোর্ট করবো ঠিক জানতাম না কিভাবে করে জিনিসটা, কোনো এক্সপিরিয়েন্স ছিল না, অনেস্টলি কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তো সেই ব্যাপারে আমাদের ইব্রাহিম চৌধুরী আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছেন, কিভাবে করতে হয় অনেক কিছু আমাদেরকে শিখিয়েছেন, দেখিয়েছেন। শুরুর দিকে অনেক কিছু ওনাকে এডিটও করতে হয়েছে, তারপর একটা সময় ঠিক হয়ে গেছে। তো এরপর আসলে ওইভাবেই রিপোর্টিংটা করা। তারপর কিছু এভাবে করে মনে হলো যে না, আমি এটা তো সামথিং ইউনিক, আমি আমার কমিউনিটিকে একটা এমন কিছু নিউজ আমি দিচ্ছি যেটা আমার কমিউনিটি অনেক সময় জানে না। বিশেষ করে এখানকার সাংবাদিকতা, বাংলাদেশের সাংবাদিকতা আপনি অনেক পার্থক্য। বাংলাদেশের সাংবাদিকরা দে আর এ রিয়েল হিরো অন দ্য ফিল্ড। আমরা যেটা করি এটা সহজ, আমি বলবো এটা সহজ, আমাদের নিউ ইয়র্কের সাংবাদিকতা অনেক সহজ। তো যাই হোক, তারপরও দেখা যাচ্ছে যে আমাদের মেইন স্ট্রিমিং এ যেমন কিছু নিউজ আছে, এমন কিছু জিনিস হচ্ছে যেটা আমাদের বাঙালি কমিউনিটি জানে না। তারা দে আর লেফট বিহাইন্ড ফ্রম দ্য মেইন স্ট্রিমিং নিউজ। যেমন আমি যেটা বলবো, আমি গতকাল একটা রিপোর্ট করেছি প্রথম আলোতে, সেটা আসবে নেক্সট উইকে। আমাদের যেটা এখন শিক্ষা বিভাগে ক্রাইসিস চলছে, আমাদের শিক্ষা বিভাগে শিক্ষকদের ছাঁটাই করা হচ্ছে, 3টা শর্ত দেওয়া হচ্ছে যেটা খুবই অমানবিক। জি ব্লাজিও যেটা খুবই অন্যায়ভাবে করছেন। আমাদের শিক্ষকদের ছাঁটাই করা হলে আমাদের শিশুরা কোথায় যাবে, ক্লাসে ডিস্টেন্স মেনটেন, মানে অনেক কিছু যেটা আমাদের প্যারেন্টসরা কেউ জানেন না। আমাদের বাঙালি কমিউনিটি প্যারেন্টসরা একদমই জানেন না যে কি হতে যাচ্ছে সামনের সোমবার এবং মঙ্গলবার, তাদের বাচ্চারা কতটুকু ফেস করবে, শিক্ষক ক্রাইসিসটা, শিক্ষা বিষয়ে, সেফটি বিষয়ে, করোনার সময় তারা কি ফেস করবে, আমাদের প্যারেন্টসরা এই সম্পর্কে কিছু জানেন না। এগুলো আমরা জানি। আমাদের কাছে ইউএফটি থেকে, আমাদের শিক্ষা বিভাগের প্রেসিডেন্ট থেকে, আমাদের বোর্ড অফ এডুকেশন থেকে আমাদের কাছে সবকিছু আপডেট দেওয়া হয় ওভারনাইট। তো একটা সময় যখন ইব্রাহিম চৌধুরীর অনুপ্রেরণায় আমি সাংবাদিকতা জয়েন করি, তখন আমার মনে হলো যে দিস ইজ এ গুড টপিক, রাইট? যে আমি আমার যে শিক্ষা ডিপার্টমেন্টেরও যে কিছু বিষয় আছে আমাদের,
প্যারেন্টসরা যেটা জানে না, এটাও তো আমি করতে পারি। আই ক্যান ডু দ্যাট। এটা আমাদের কমিউনিটির জন্য অনেক হেল্পফুল হবে এই জিনিসটা করলে। তো সেইটা যখন আমার মাথায় আসলো তখন মনে হলো যে না, আমাকে এই সাংবাদিকতাটা কন্টিনিউ করতে হবে। এবং ওটা আসলে মূলত আমাকে একটু বেশি অনুপ্রাণিত করছে যে আমাদের প্যারেন্টসরা যে জিনিসগুলো, আমাদের কমিউনিটি অনেক কিছু জানে না আমাদের শিক্ষা বিষয়ে, বিশেষ করে নিউ ইয়র্কে তো সাংবাদিক অনেক আছেন, অফকোর্স দক্ষ আছেন, ওরা সব ধরনের নিউজই দিচ্ছেন, কিন্তু শিক্ষা বিভাগের যে যে অ্যাকুরেট নিউজটা, আমার মনে হয় এটা সম্পূর্ণটা আমি ছাড়া আর কেউ এখনো পর্যন্ত দিতে পারেনি। তো আমার কাছে এটা একটা প্লাস পয়েন্ট মনে হয় যে আমি আমার কমিউনিটিকে কিছু একটা সেবা দিচ্ছি, আমি ফ্রিতে করছি। I'm not getting paid for that. কিন্তু আমার মনে হচ্ছে আমি একটা একটা নিউ মেসেজ আমি তাদেরকে দিতে পারছি, সেটা রিপোর্টিং এর মাধ্যমে, সাংবাদিকতা বলেন, কিছু একটা বলেন, এবং সেটা আমাকে দেওয়ার সুযোগ দিচ্ছেন প্রথম উত্তর আমেরিকার ইব্রাহিম চৌধুরী, অবশ্যই ওনার প্রতি আমি কৃতজ্ঞ। এটা এখানে আমি একটু কথা বলি, আপনার একটা কথা থেকে প্রশ্নটা আসে, আপনি বাংলাদেশের সাংবাদিকদের রিয়েল হিরো বলেছেন। যুক্তরাষ্ট্রের সাংবাদিকতায় মত প্রকাশের স্বাধীনতার বিশাল একটা ব্যাপার আছে, সাংবাদিকদের অনেক সুযোগ সুবিধা আছে, সাংবাদিকরা বলতে পারছেন। আপনি কি সেই অর্থ থেকে বাংলাদেশের সাংবাদিকদের রিয়েল হিরো বলছেন, না কোন অর্থ মানে এটা কি মিন করছেন আসলে রিয়েল হিরো বলতে? রীতা? এখানে অনেকগুলো কারণ আছে, আমি হয়তো সবগুলো কারণ বলতে পারবো না, বলা ঠিক হবে না। দুই একটা বলবো। সেটা হচ্ছে রিয়েল হিরো বাংলাদেশের সাংবাদিকদের বলার কারণ হচ্ছে ওরা যথেষ্ট দক্ষতা নিয়ে কাজ করেন, আমাদের নিউ ইয়র্কের সাংবাদিকরাও করেন, তবে ওরা কিন্তু মাঠে নেমে কাজ করেন। যে কোনো দুর্যোগ, যে কোনো দুর্ঘটনা, যে কোনো রাজনীতি হোক, মারামারি কাটাকাটি হোক, অ্যাক্সিডেন্ট হোক, তারা জানের রিস্ক নিয়ে কিন্তু কাজ করেন। পানিতে ডুবে গিয়েও তারা রিপোর্ট করেন, ছবি তোলেন। এমন সব পরিস্থিতিতে যেখানে জানের হুমকি থাকে, গুলি খেতে পারেন, সেখানেও কিন্তু তারা মাঠে নেমে করেন। উই আর নট ডুইং দ্যাট হিয়ার। এটা হচ্ছে একটা। আমরা আমাদের নিরাপত্তা রেখে আমরা সাংবাদিকতা করি, ঠিক আছে? এটা হচ্ছে একটা জিনিস এখানে। যারা ইংরেজিতে একটু মানে যারা ইংরেজিতে মোটামুটি ভালো দক্ষ, তারা সাংবাদিকতায় নিউ ইয়র্ক অনেক ভালো করতে পারবেন। কারণ আমাদের বিভিন্ন নিউজ পড়তে হয়, আমরা যখন রিপোর্ট করি আমাদেরকে মেইন স্ট্রিমিং এর অনেক নিউজ পড়তে হয়। আমেরিকার রাজনীতি বলেন, আমেরিকার কি হচ্ছে কি ঘটছে, ওই জিনিসগুলো আমাদের কিন্তু পড়ে বুঝতে হবে। আমরা কিন্তু ওয়াশিংটন ডিসিতে যে বারান্দায় দাঁড়িয়ে আমরা নিউজটা নিচ্ছি না। দু একজন সাংবাদিক মাঝে মাঝে সেটা করেন, কিন্তু মেইনলি বেসিক্যালি কিন্তু আমরা সেটা করছি না। আমরা বিভিন্ন সোর্স কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে, সেই ইংরেজিটা বুঝতে হচ্ছে, অর্থটা বুঝতে হচ্ছে, কি বলছে আমাদের বিভিন্ন সোর্স। কিন্তু এটাও কিন্তু অনেক পরিশ্রম যে একটা রিপোর্ট পড়ে ট্রান্সলেট করলাম সেটা না, এটা আমাদের অনেকগুলো রিসোর্স পড়ে আমাদেরকে সঠিক তথ্যটা নিতে হয়, অনেক সময় কথা বলতে হয়, অনেক কিছুই করতে হয় এখানে। তো সেটাও কঠিন, কিন্তু বাংলাদেশের পর্যায়ে আমি যেটা বললাম যে ওরা রিয়েল হিরো, কারণ ওরা কিন্তু জানের রিস্ক নিয়ে মাঠে নেমে কাজ করে। আমাদের সেটা করতে হয় না। এটা হলো একটা জিনিস। আর আমাদের বাংলাদেশি সাংবাদিকরা যতটা তাদের বাক স্বাধীনতা, আমি বলবো বাংলাদেশের সাংবাদিকদের কতটা আছে আমার খুব একটা জানা নাই। যতটুকু নিউজ পড়ি দেখি, কিছু বলতে গেলে হয়তো তাকে গুম করে দেওয়া হয়, ছেলে মেয়েদেরকে নিয়ে নেওয়া হয়, পরিবারকে নিয়ে নেওয়া হয়, কিংবা সাংবাদিকদের জেলে ঢুকানো হয়, মাদকাসক্ত মামলায় ঢুকানো হয়। তো যতটুকু বাহিরে থেকে দেখি অতটুকুই বললাম, খুব বেশি কিছু হয়তো বা জানি না। কিন্তু আমাদের নিউ ইয়র্কে সেটা নেই। তারপরও বাংলাদেশের সাংবাদিকরা কিন্তু করছেন, পরিবার হারাচ্ছেন, নিজেকে হারাচ্ছেন, অস্তিত্ব হারাচ্ছেন, তারপরও তারা দুর্দান্ত সাহসের সাথে সাংবাদিকতা করছেন। আমাদের নিউ ইয়র্কে সেটা করতে হয় না। আমরা ওয়াশিংটন ডিসির সামনে দাঁড়িয়ে আমরা ডোনাল্ড ট্রাম্পকে গালি দিতে পারি, বাইডেনকে গালি দিতে পারি, সিনেটরের সামনে দাঁড়িয়ে আমরা সিনেটরকে এফ শব্দ ব্যবহার করতে পারি, আমরা তাদেরকে ম্যানিয়াক বলতে পারি, যে কোনো কিছু বলতে পারি, তাদের জন্য আমরা হাস্যকর কার্টুন তৈরি করতে পারি, পোস্টার বানিয়ে রাস্তায় আমরা তাদের ছবি জ্বালিয়ে দিতে পারি। এখানে সরকার কিংবা অ্যাডমিনিস্ট্রেশন যেটাই বলেন, ওরা কিন্তু আমাদেরকে আঘাত করে না, আমাদেরকে আক্রমণ করে না। বাংলাদেশে যেটা হয় আমাদের এখানে সেটা হয় না। আমরা এখানে নিরাপত্তার সাথে কথা বলতে পারি, লিখতে পারি। বাংলাদেশের সাংবাদিকরা সেটা পারেন না, কিন্তু তারপরও তারা করছে। মূলত শুধু বাংলাদেশ না রীতা, তৃতীয় বিশ্বের দেশগুলিতে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও এখন সাংবাদিকদের অনেক হ্যারাসমেন্ট হতে হচ্ছে, হেনস্থা হতে হচ্ছে। সেটা হচ্ছে তৃতীয় বিশ্বে। আপনার প্রথম বিশ্বের থেকে আমরা তো কিছুটা আলাদাই, আমাদের তো ফাইট করতেই হবে। যাই হোক রীতা, সেদিকে যাই না, আর চলে আসি অনুবাদের দিকে।
আপনার একটা অনুবাদের আমি একটু শো করি। আপনার এই যে এটার আপনার অনুবাদের এটা বোধহয় বাঙালিতে করা, তাই তো? এই যে বিদেশি কবিদের নিয়ে অনুবাদ করছেন, অনুবাদের চিন্তাটা, কবিতার যে ধারা, অনুবাদ, অনেকে বলেন অনুবাদের ক্ষেত্রে যে অনুবাদ যাদের আসলে নিজের কিছু দেওয়ার থাকে না তখন অনুবাদের দিকে যায়, কিন্তু আপনার দেখা গেছে যে আপনি এটা ঠিক অনুবাদ বলেন না, আপনি ভাবানুবাদে যাচ্ছেন, আপনি আপনার মতো করে করছেন। এই যে অনুবাদ এবং ভাবানুবাদের পার্থক্য, অনেকে বলেন যে অনুবাদ করতে গেলে কার দেওয়ার থাকে না, এই ব্যাপারগুলো যদি একটু বলতেন রিতা। এটা নিয়ে আমি দেখি যে অনেক, মানে আসলে আমি কনফিউজড, আমি ডিরেক্টলি কিছু বলতে গেলে আমি কনফিউজড হয়ে যাই, কারণ অনেকে এটাকে অনুবাদ বলছেন, অনেকে ভাবানুবাদ বলছেন, ভাষান্তর বলছেন, আমি জানি না হোয়াট ইজ দ্য ডিফারেন্স। তবে আমি এতটুকু বুঝি যে অনুবাদ এবং ভাবানুবাদ দুইটা ভিন্ন জিনিস। আমি যখন একটা জিনিসকে অনুবাদ করতে যাব, দেন এটা আমি এখানে কিছু পরিবর্তন করতে পারবো না। আমি যেটা লিখেছেন, যেটা বলতে চাচ্ছেন, সেই শব্দটা সম্পূর্ণ আমাকে ট্রান্সলেট করতে হবে, এবং আমি সেটা যখন করতে যাব কোনো কিছু পরিবর্তন করব না, তখন কবিতার মূল ভাবটা নষ্ট হয়, সৌন্দর্যতাটা নষ্ট হয়। এটা জাস্ট একটা এটার কোনো কবিতা থাকে না, যেটা আমার মনে হয়। তবে যখন আমরা কোনো ইংরেজি কবিতা হোক, বাংলা কবিতা হোক, সেটাকে যখন আমরা ভাবান্তর করি, ভাবানুবাদ করি, যেটাকে আমরা অনুবাদ থেকে ভাবানুবাদটা যেটা করি, সেটার মধ্যে আমার মনে হয় যে আমরা যখন ভাবানুবাদ করতে যাই তখন অনেক শব্দ থাকে, অনেক অর্থ থাকে, যেটার অন্য ভাষায় কোনো শব্দ থাকে না। সেটাকে আমাদের বুঝতে হয়, থিমটা বুঝতে হয়, কবি কি বলেছেন সেটা বুঝতে হয়। তখন আমরা আমাদের মতো এখানে একটু সৌন্দর্য বাড়াতে, কিংবা কবির মূল থিমটা, মূল বার্তাটা ঠিক রাখার জন্য আমরা দুই একটা শব্দ যোগ করতে পারি। এবং যখন আমরা নিজের মতো দুই একটা একটু কলমের আঁচড় লাগাই, সেটার অনুবাদ থাকে বলে আমার মনে হয় না। আমার মনে হয় সেটা ভাবানুবাদ হয়ে যায়। এবং ভাবানুবাদটা যদি আমরা না করি, তাহলে সম্পূর্ণ, মানে মূল লেখক কবির যেই থিমটা, লেখাটা, এটা সৌন্দর্য অনেকটাই নষ্ট করে। ওই জন্য আমি এটাকে আসলে অনুবাদ বলতে চাই না, আমি ভাবানুবাদ বলি এটাকে। আর আপনার আরেকটা প্রশ্ন ছিল, আরেকটা কি? প্রশ্নটা হলো প্রশ্নটা ছিল যে অনুবাদের ক্ষেত্রে অনেকে বলেন যে নিজের যখন কিছু লেখার থাকে না তখন নিজেকে যে মানে জাহির করতে বা তার নামটা ধরে রাখতে, তার প্রচারটা ধরে রাখতে অনেকে অনুবাদের দিকে হাত বাড়ান, এটা কতটুকু সত্যি আর কি, এই ব্যাপারটা জানতে চাচ্ছি। এটা আসলে আমার মনে হয় এক একটা মানুষের দৃষ্টিভঙ্গি এবং চিন্তা ভাবনার এটা একটা বহিঃপ্রকাশ। আপনি কিভাবে বিষয়টাকে দেখছেন আমি বলবো। আমি নিজে অনুবাদ পছন্দ করি না। আমি যখন আমি শুরুতে আগে যখন কাউকে দেখতাম অনুবাদ করতো, আমার মনে হতো যে আমি নিজে যখন লিখতে পারছি, আমি যখন নিজে লিখতে পারছি, আমি কেন মানে অনুবাদ করতে যাব? আরেকজনের কবিতা আমি কেন অনুবাদ করতে যাব? এটা আমার মনে হতো আগে। যে আমি আরেকজনের লেখাটা, সেটা ইংরেজি হোক, বাংলা হোক, আমি নিজে ইংরেজি লিখতে পারছি, আমি কেন অনুবাদ করব? কিংবা আমি বাংলা লিখতে পারছি, আমি কেন অনুবাদ করব? আমার দরকার নেই। তো এবং আমার মনে হতো যে এটা হয়তোবা কবির সৌন্দর্যতাটা নষ্ট করে, ভাবটাকে নষ্ট করে। কিন্তু আসলেও যেটা কিঞ্চিত হলেও করে, আমরা যখন করতে চাই, হুবহু আমরা অনুবাদ ভাবানুবাদ করতে পারি না, আমাদেরকে কিছু পরিবর্তন করতে হয়। আর যখন লেখকের কিছু করার থাকে না, এটা একটু ডিফিকাল্ট প্রশ্ন। এটা অনেকের ক্ষেত্রে হতে পারে। কারোর জন্য অনুবাদটা একটা নেশা হতে পারে, যে আমার অনুবাদটাই আমার ভালো লাগে। কারো কাছে মনে হতে পারে আমি যখন অনুবাদ করছি বিশিষ্ট কোনো লেখকের, যেমন আমি শেক্সপিয়ারের কবিতা, আপনি দেখবেন যে যারা অনুবাদ করছেন শেক্সপিয়ারের কবিতা কিন্তু খুব কম করা হয়, কারণ উনি সনেটে লেখেন শেক্সপিয়ার কবিতা, ওনার লাইন গুনে উনি 14 লাইনে লিখেন। সেটা কিন্তু অনুবাদ করা চারটিখানি কথা নয়। যারাই অনুবাদ করছেন আমি খুব কম দেখেছি, যারা মানে আমার চারপাশে যারা, অবশ্যই আমি পুরো বিশ্বকে জানি না, আমার চারপাশে যারা, তারা কিন্তু শেক্সপিয়ারের কবিতাতে হাত দিবে না। কারণ সেটা করতে গেলে তাদের ভার্জিগো হয়ে যাবে। এটা একটা জিনিস। আবার অনেকের ক্ষেত্রে অনুবাদটা, ইংরেজি কবিতার বাংলা অনুবাদটা তাদের কাছে এটা একটা শখ, যে আমি এটা করতে পারি, আমার কাছে ভালো লাগে। কারো কাছে এই জায়গাটিতে আমি একটা প্রশ্ন করি। আমি প্রথমে আপনার কাছে কৃতজ্ঞতা জানাই, আমার কিছু কয়েকটা লেখা আপনি অনুবাদ করেছেন ইংরেজিতে।
যেটা অনেকে কবিতা বলে, আমি কবিতা বলি না, লেখা বলি। সেই ক্ষেত্রে বাংলা থেকে ইংরেজি, বাংলাতে অনেক শব্দ, ইংরেজিতে শব্দ সংখ্যা বাংলা থেকে অনেক কম, বর্ণের মানে অক্ষরের সংখ্যাও তো কম। সেই ক্ষেত্রে বাংলা থেকে যখন ইংরেজিতে অনুবাদ করতে যান তখন তো অনেক ঝামেলায় পড়তে হয়, এটা সামলান কিভাবে? এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ মনে হয়। আমি সব সময় চ্যালেঞ্জিং কিছু আমার ভালো লাগে, যে আই ক্যান ডু ইট। তো আমি সাধারণত দেখেছি ইংরেজি কবিতাটাকে বাংলা করা হয়, সবাই সেটাকে করে। তো আমার আমার মনে হলো যে এটা তো সবাই করছে, যে কোনো ইংরেজি কবিতাটাকে বাংলা করছে। আর বাংলাটাকে তো কেউ ইংরেজি করছে না। তো আমি দুই একটা লেখা যেমন আপনার করেছি, তমিজুদ্দিন লুদি ভাইয়ের একটা লেখা করেছি। তো সবার কিন্তু আমি করি না, আমাকে অনেকেই অনুরোধ করে আপু আমার লেখাটা অনুবাদ করে দিন, কিন্তু আমি করি না। তো আমি দুই একটা আপনাদের লেখা দেখেছি, আমার মনে হলো যে এই লেখাটা আমার খুবই ভালো লেগেছে, এটা খুব অন্যরকম অর্থবহ এবং আমি এটাকে ইংরেজিতে অনুবাদ করি। তো আমি ইংরেজিতে করলাম, মনে হলো যে ইংরেজিতে আমি করি, যদি বাহিরে আমাদের কমিউনিটির বাহিরে যদি কেউ পড়েন তো ওরা পড়বে। আমাদের কমিউনিটির বাহিরে অনেকে আছে পড়তে পারেন, অনেক মানে পড়তে পারেন না, সবাই পড়ে বলা যায়। আমরা তো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকি, আমরা শুধু বাংলাতেই লিখি, বাংলাতেই আমরা কথা বলি, বাংলার ইতিহাস নিয়ে আমরা জ্ঞান ধারণ। এই কথা থেকে রীতা রীতা একটু 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 কথা বলে এই জায়গায়, যে আমরা যারা বাংলা ভাষী আছি, আমরা বাঙালদের ক্ষেত্রে দেখা যায় আমরা আবেগপ্রবণ, আমরা কবিতার দিকে মানে একটু ঝুঁকে থাকি। আমরা কলেজে পড়লে প্রথম প্রেম লিখলে, পড়লেই প্রথম প্রেমের সেই সময়টা আমরা সবাই কবি হয়ে উঠি। স্কুল কলেজের বয়ঃসন্ধির কালগুলিতে এইগুলিতে হয় সব সময়। সেক্ষেত্রে আপনি তো দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের সমাজে আছেন, তাদের সমাজ দেখছেন, তাদের কিন্তু সেই অতটুক আবেগী মনে হয় না। আমাদের বাঙাল যারা আমরা যেভাবে আবেগী, আমাদের সেই অনুযায়ী কিন্তু তারা আবেগী মনে হয় না। এই যে দুটো সমাজের ভিন্নতা, এটা আপনি কিভাবে দেখেন? এই যে আপনি বললেন যে তারাও পড়ে, আসলে কি তারা সেইভাবে কবিতা পড়ে কিনা, বা কতটুকু অংশ পড়ে, এটা যদি একটু বলতেন রীতা। সেটা কি আপনি বয়সের একটা ব্যাপার বলছেন, স্কুল কলেজের, নাকি একটা অ্যাডাল্ট বয়সে, আমরা এখন যে বয়সটাতে আছি? আমি আমি সেটা বুঝাতে চাচ্ছি না, যে আমরা শুরু করি, আমাদের আমাদের ভিতরে একটা কবিসত্তা থাকেই বাঙালদের মধ্যে। আমরা স্কুলে গেলে প্রেমে পড়লে কবিতা লিখি, কষ্ট পেলে কবিতা লিখি। এই বয়সেও আমাদের শোক, প্রেম, আনন্দ, এটা আমাদের কবিতা বা সাহিত্যের দিকে আমাদের ধাবিত করে। আমাদের রক্ততেই সাহিত্যের একটা দিক আছে, আমাদের জেনেটিক্সে যারা বোধহয় সাহিত্য আছে এই বাংলা ভাষীদের মধ্যে। কিন্তু সেই অনুযায়ী যারা আমেরিকার লাইফ লিড করে, একটা টাফ লাইফ লিড করে, একটা অনেকটা যান্ত্রিক জীবনী বলা যায়, তারা এই সাহিত্যটাকে কিভাবে নেয়, কিভাবে দেখে, তারা লিখে কিনা, তারা পড়ে কিনা, এই ব্যাপারটা একটু জানতে চাচ্ছিলাম রীতা। আমাদের এখানে দুইটা ভিন্ন ভিন্ন কালচার, আমাদের দুইটা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ আমাদের এখানে। আমরা যখন একটা সময় স্কুলে পড়ি, ওই যে বললাম ছোটবেলা আমরা যখন স্কুলে যাই, ক্লাস 7-8 থেকে দেখা যায় আমরা আবেগে প্রেমে পড়ে যাই, আমরা লিখতে শুরু করি এই সে এটা সেটা, কারণ আমরা খুব ইমোশনাল, আমাদের কিছু করার থাকে না। আমাদের ছোট থেকে আমাদের বাবা মাদের কাছ থেকে আমরা শিখি আমাদের স্কুল শেষ করতে হবে, কলেজ শেষ করতে হবে, মেয়ে হলে আমাদের বিয়ে হবে, ভালো চাকরি হবে, কিংবা ছেলে হলে আমাদের পড়া শেষ করে চাকরি করতে হবে। তার আগ পর্যন্ত কিন্তু, পড়াশোনা শেষ করার আগ পর্যন্ত আমরা শুধু খাই আর আমরা পড়াশোনা করি, এতটুকুই, বাবা মায়ের উপর চলি। এই দেশের যারা এখানে বড় হয়, পড়াশোনা করে, তারা কিন্তু অতটা আবেগী হয় না। দে আর মোর রিয়েলিস্টিক, রেশনাল দেন ইমোশনাল। তো এখানকার ওদের কিন্তু ওই আমাদের মতো বেকার সময় থাকে না। ওই যে স্কুল থেকে এসে ঘরে বিছানায় শুয়ে একটা কবিতা ডায়েরিতে আমি 2 কলম লিখে দিলাম, ওদের কিন্তু এই সময়টা থাকে না। দে আর মোর ইনভলভ, বিজি ইন দেয়ার ডেইলি অ্যাক্টিভিটিস। স্কুল থেকে তারা আসে, তাদের জিম থাকে, তাদের হোমওয়ার্ক থাকে, নিজেকে করতে হয়। এর পাশাপাশি ছোট বাচ্চারাও পার্ট টাইম জব করে নিজের পকেট খরচ জোগায়। তারা ছোট থেকেই জানতে শিখে যে আমাকে টাইম ওয়েস্ট করা যাবে না, প্রতিটা মুহূর্ত আমাদেরকে ম্যানেজ করতে হবে। তো অনেক সময় দেখা যায় ওই যে ওই বাস্তবতাটা, টাইমিং এর একটা বিষয়, যে আমরা ওই আবেগী হয়ে কাউকে ভালো লাগছে তার জন্য এখন 2 দিন পড়াশোনা না করে, মানে আমরা আবেগী হয়ে সময় কাটাবো, পরীক্ষায় খারাপ রেজাল্ট করবো, এটা সাধারণত এখানে খুব কম করে। আমি বলবো এটা খুব কম করে। ড্রাগ অ্যাডিকশন এটা ভিন্ন কথা, এটা অন্য ভিন্ন কথা, কিন্তু ওই ইমোশনাল বিষয়টা এখানে এটা কম, যার কারণে ওরা দেখা যায় যে
ওই সময়টা সাহিত্যের চর্চা যেটা বললেন, আমরা ছোট থেকে একটা আবেগী থাকি, লিখতে শুরু করি। ওদের মধ্যে ওই জিনিসটা কম আসে। আমি যতটুকু দেখেছি কম আসে। একটা সময়ের পর যখন তবে এখানে কিন্তু স্কুল কলেজে কিন্তু প্রচুর পরিমাণে সাহিত্য পড়ানো হয়। কবিতা এনালিসিস করা হয়, গবেষণা করা হয়। সেটা হচ্ছে তাদের পাঠ্যপুস্তকের একটা বাধ্যতামূলক একটা সাবজেক্ট। সেটার উপর যদি কারো মনে হয় যে কেউ যদি একটু সাহিত্যের প্রতি কিংবা কবিতার প্রতি কেউ যদি একটু এফেক্ট হয়ে যায়, মনে করে যে তার ভালো লেগে যায়, তখন সে হয়তো সেখান থেকে কবিতা সাহিত্যের প্রতি তার মনোযোগ একটা চলে আসে। এটা এটা একটা জিনিস ব্যাপার, এটা হতে পারে। কিন্তু তাছাড়া দেখা যায় এখানে টাইমিং জোনটা যে এরা এটাকে ওরা আবেগের সাথে ব্যবহার করে না, বাস্তবতার সাথে করে। যার কারণে একটা নির্দিষ্ট সময়ের পর নিজেকে এস্টাবলিশড করার পর ওরা সাহিত্য চর্চাটাই বেশিরভাগ ওরা জড়িত হয়। আগে ওরা ওদের ক্যারিয়ার বিল্ড আপ করে, তারপর ওরা উৎসবে যায়। তার আগে ওরা থাকে সাহিত্যে, কিন্তু আমাদের মতো একদম জান পরাণ দিয়ে ওরা মানে সবকিছু ছেড়ে দিয়ে ওরা সাহিত্যের পিছনে দৌড়ে না। বিষয়টা এরকম। আমি কিন্তু শুনতে পাচ্ছি না। আপনার কথা অনুযায়ী যে এই টাফ লাইফটা মূলত তাদের কিছুটা হলেও সাহিত্য বিমুখ করেছে, কিন্তু তারপরেও কিন্তু এই যে আপনি আপনার আপনার অনুবাদটা আমি দেখালাম, আপনি অনুবাদের জায়গা থেকে যে জায়গাটা আমি শেয়ার করলাম আর কি, যে আপনি তিনজন কবির কবিতা সম্পর্কে করলেন, কবিতা অনুবাদ করলেন, কবিতকালীন কবিতা। এই জায়গাটায় এই যে এই ধরনের কবিতা বা এই ধরনের মানে মেসেজ গুলো তাদের আসলে কতটুকু কাজ করে, তাদের জন্য এই আপনার আমেরিকান সমাজের জন্য কতটুকু কাজ করে, এই এই যে যে লিখছে, এটা কি আসলে সাহিত্য তাদের সমাজে কোনো প্রভাব ফেলে কিনা, এই ব্যাপারটা একটু জানতে চাচ্ছিলাম রীতা। আসলে আমাদের যে তিনজন, আমি এখানে কবিদের তিনটা কবিতা আমি এখানে অনুবাদ করেছি। তো সেইখানে তিনটা কবিতা হলো কি, ওরা যখন এই কবিতাগুলো লিখেছেন তখন কিন্তু প্যান্ডামিক ছিল না। তখন প্যান্ডামিক ছিল না, ওরা লিখেছেন ওদের ব্যক্তি জীবনের। একজন দাদিকে হারিয়েছেন, একজন তার প্রিয়জনকে হারিয়েছেন। এরকম মানে ওদের কারো বিদায় নিয়ে, কারো মৃত্যু নিয়ে, কারো চলে যাওয়া নিয়েই কিন্তু ওই কবিরা তাদের ব্যক্তি জীবন থেকে তারা ওই কবিতাগুলো লিখেছিলেন একটা সময়, সেই বহু বছর আগে। তো বর্তমানে দেখা গেছে কি যে আমাদের এই হার্ভার্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর এবং কবি, একজন ডাক চিকিৎসক, ওরা যখন ওদের ক্লিনিক্যাল সেই কোভিড এর কারণে যে জিনিসগুলো ওরা দেখতে গেল, যে কারণ ওরা তো প্রতিদিন ডিল করছে বিভিন্ন শোক মৃত্যুর সাথে, তখন ওরা ওই কবিতাগুলোকে পোস্ট করলো, যে মানে আই মিন ওই পত্রিকাতে আনলো, ওয়াশিংটনের একটা ইয়েতে, যে সেই বহু বছর আগের সেই কবিতাগুলোর সাথে বর্তমান আমাদের যে প্যান্ডামিক কালটা, বর্তমানের যে ভয়াবহতা, শোক, এটার সাথে অনেক কিছু মিলে যায়। তো সেখান থেকে আমার কবিতা তিনটি আমি পড়লাম। কবিতা তিনটা পড়ার পর আমার মনে হলো যে সত্যি তো ওরা ওরা যখন লিখেছেন তখন করুণা ছিল না, কিন্তু ওদের যে শোকটা, যে হারানোর শোকটা, এটা বর্তমানের সাথে একদম মিলে যায়। তো আমি সেটাকে ভাবলাম যে আমি এটাকে অনুবাদ করি। অনুবাদ করার পর এটা কিন্তু আমি বিশ্লেষণও করেছি। তাদের তিনটা কবিতা সম্ভবত বাঙালিতে স্পেসের কারণে কিংবা অপ্রয়োজনীয় হয়তোবা ব্যাখ্যাটা আসেনি। আমি ব্যাখ্যাটা পরবর্তীতে আমি পোস্ট করব। প্রতিটা কবিতা কিন্তু আমি বিশ্লেষণ করেছি। আমি নিজের মতো বিশ্লেষণ করেছি। প্রতিটা লাইন কবি এখানে কি বোঝাতে চেয়েছেন, সে সময়টার সাথে বর্তমানের সময়টার কিরকম একটা মিল আছে কিনা, আমি সেটাও ব্যাখ্যা করেছি। এটা হয়তোবা আরেকটা বড় লেখা পরে ইয়ে হবে। করেছি এবং এই লেখাগুলো কিন্তু আমেরিকান সাহিত্যে বলেন আর সাহিত্য জগতে বলেন, কবিদের কাছে বলেন, ওরা কিন্তু যথেষ্ট পরিমাণে ওরা পড়ে। না পড়লে, না গবেষণা করলে ওরা অবশ্যই সে এত বছর আগে কবিদের লেখা, যিনি মারা গেছেন একজন কবি, ওদের লেখা বের করে প্যান্ডামিকের সময় ওরা সেগুলো নিয়ে গবেষণা করতেন না। উনি হার্ভার্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর এবং উনি চিকিৎসক, কিন্তু তাদের মধ্যে কবিত্ব আছে, সাহিত্য আছে। রীতা, এখন আপনার বইয়ের ব্যাপারগুলো আসি। আপনার বই সম্পর্কে একটু জানতে চাচ্ছি, যে কতগুলো প্রকাশিত হয়েছে, নামগুলো, এটা যদি একটু বলতেন আমাদের। বইগুলো আসলে কয়টা, মনে হয় ৬টা ৭টা হবে।
প্রথম আমার একটা বই আসে 2013 কিংবা 14 সালে, 14 সালে সম্ভবত, মৌনতা। তবে সেইটা অবশ্যই পড়লে বুঝতে পারবেন যে কতটা আনাড়ি ছিলাম আমি। জীবনের প্রথম বই তো বোঝাই যায়, প্রথম প্রেম, প্রথম আবেগ, প্রথম বই, ঝামেলা তো থাকেই। তারপর ছিল আমার আরেকটা বই আসছিল, কবিতা তুমি ভবিতব্য কষ্টে প্রতিচ্ছবি। তারপর আসে আম, আমার দুঃখ জলের লহরী একটা আসে, সালটা ঠিক আমি মনে করতে পারছি না। হ্যাঁ, দুঃখ জলের লহরীটা আসে। তারপর আসে রক্তাক্ত নীল বইটা। রক্তাক্ত নীলের পরে আসে আমার, ওগুলো সবই কবিতার বই। তারপর প্রথম উপন্যাস আমার আসে বিনু। বিনুটা ছিল আমার প্রথম উপন্যাস, এবং এটা, বিনুটা শুধু পাঠক না, আমার নিজের কাছেও বিনুটা খুব অন্যরকম একটা উপন্যাস। এটা আমার কেন আরো, কেন কেন বিনুর প্রতি এই অন্যরকম কেন? এই বিনুটা আসলে কে? এইটা এইটা একটু মানে যদি বলতেন। বিনুটা আমার কাছে খুব অন্যরকম, কারণ হচ্ছে বিনুর যে চরিত্রটা আমি এখানে তুলে ধরেছি, একটা দ্বৈত চরিত্র বলা যায়। বিনুর যে একটা প্রফেশনাল, একটা বাহ্যিক রূপ, বিনুর যে একটা ভিতরের আবেগময়ী রূপ, একটা বাস্তবে কঠিন রূপ এবং ভিতরে আবেগময়ী রূপ, এবং বিনু একটা নারী, একজন ডিভোর্সি নারী, এবং উনি প্রতিষ্ঠিত, এবং ওনার লাইফের যে প্রতিটা ধাপ এখানে, মূলত ওই নারী চরিত্রটা এখানে, তার প্রতিটা ধাপ অতিক্রম করা, তার আবেগ অনুভূতি, প্রতিদিনের যে ডেইলি লাইফের যে স্ট্রাগল গুলা, কিংবা ডেইলি লাইফের যে আনন্দগুলো, এত এত স্ট্রাগলের পরও যে তার নিজের ফ্যামিলিতে চারপাশের মানুষগুলোকে তার খুশি রাখা। এখানে কিছু সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ আছেন, এখানে কিছু ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ এখানে আছেন, যে একটা মানুষ শুধু তার লাইফে, আমরা যখন লিখি একটা নারীর কষ্ট নিয়ে শুধু লিখি না, একটা নারীর কষ্ট সবার থাকে, লড়াই সবার থাকে, কিন্তু সেখানেও আমরা বিনোদনের সাথে আমরা এখানে অনেক কিছু যুক্তি ঢোকাতে পারি, আমরা মনস্তাত্ত্বিক কিছু ঢোকাতে পারি, আমরা অনেক কিছু ঢোকাতে পারি, বিনোদন ঢোকাতে পারি। তো বিনু মূলত ওইটাই একটা বাস্তবিক চিত্র। বিনু একজন নারী, এবং সেখানে তার লড়াই আছে, তার যুদ্ধ আছে এখানে, আবার তার এখানে পজিটিভলি কমিউনিটির সাথে, সোসাইটির সাথে, ফ্যামিলির সাথে, নিজের মনের সাথে যে পজিটিভলি লড়াই করে আনন্দে থাকা, খুশি থাকা, অন্যকে খুশি রাখা, সে জিনিসগুলো আছে এখানে। আম, মোটামুটি বিনুটা, মানে এই জন্য আমি বললাম যে বিনুটা আমার নিজের কাছে খুব প্রিয়, কারণ এটা আমি বলা যায় বিনুতে 65% আমি বলবো যে বাস্তবিক রূপ, এখানে 35% আমি বলবো কাল্পনিক। অর্থাৎ বিনু মূলত একজন নারীর মানুষ হিসাবে টিকে থাকার একটা গল্প, তাই তো? যে একজন মানুষ হিসাবে স্ট্রাগল, আনন্দ, সুখ, বেদনা নিয়ে একজন নারী শুধু না, একজন মানুষ, বিনু একজন মানুষ হিসাবে টিকে থাকার একজন গল্প। রাইট, এবং বিনু অডিয়েন্সকে অনেকটা অনুপ্রাণিত করবে। যারা বইটা পড়েছেন তারা এটা খুব পছন্দ করেছেন। বিনু মূলত অডিয়েন্সকে অনেক অনুপ্রাণিত করবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে নারীবাদের নামে আমাদের দেশে এক ধরনের প্রোপাগান্ডা চলে যে আমরা পুরুষের সমান অধিকার চাই, পুরুষ হওয়ার যে একটা প্রবণতা নারীদের, বিনু সেটার বাইরে, বিনু মানুষ হওয়ার প্রবণতা, নারীকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার একটা জায়গা থেকে, এই চিন্তা থেকেই বোধহয় লেখা এই তার বিনু, তাই নয় কি? হ্যাঁ, বিনু মূলত, বিনুর যে লড়াইগুলো আমার বিনু উপন্যাসটাতে, বিনু কখনোই নিজেকে আমি নারী ওই ক্যাটাগরিতে ফেলেনি। আমি নারী এই আমি যখন ব্যাখ্যা করছি তখন আমি বলছি যে বিনু একটা নারী, কারণ আমাকে তার জেন্ডারটা বলতে হবে। মূলত বিনু উপন্যাসে বিনু কিন্তু কখনোই নিজেকে সে আমি নারী, সোসাইটি থেকে, পুরুষ থেকে সেই শব্দটা ব্যবহার করেই তাকে সেপারেট করেনি। বিনু একজন সমাজের মানুষ, একজন একজন সাহসী, একজন লড়াকু মানুষ, এবং তাকে টিকে থাকতে হবে আনন্দের সাথে, দুঃখ কষ্টকে সাথে নিয়েই তাকে টিকে থাকতে হবে। বিনু কখনোই কষ্ট থেকে রিলিজ পেতে আমি দুঃখ চাই না, আমি শুধু সুখ চাই, বিনু এরকম কিছু না। বিনু ইজ রেডি টু অ্যাকসেপ্ট এভরিথিং। আমার লাইফে আমার দুঃখ আসবে, সেটাকেও আমার ভালোবাসতে হবে, সুখ আসবে সেটাকেও ভালোবাসতে হবে। আই জাস্ট হ্যাভ টু মুভ ফরওয়ার্ড, দ্যাটস ইট। অর্থাৎ আমরা কি বলতে পারি বিনুর মধ্যে আমরা রীতাকেও দেখতে পাই? ওই যে আমি বললাম 60% ইটস রিয়েলিটি, 35% কাল্পনিক। আমরা তো সম্পূর্ণ বাস্তব নিয়ে আমরা লিখলে সেটা অডিয়েন্স পড়বে না, সৌন্দর্য নষ্ট হবে, আমাদের কাল্পনিক কিছু যোগ করতে হয়। তো এখানে 35% আপনি কাল্পনিক বলতে পারেন, 65% ইয়েস।
You can say it's my life experience. ওকে রিতা। রিতার কবিতার দিকে আবার ফিরি। আমরা কি কবিতা শুনবো আপনার কাছ থেকে, আপনার লিখা? আমি তো পড়তে পারি না। আমার আসলে ওই যে বিনুর পর আবৃত্তি আর পড়া, পাঠ আবৃত্তি আলাদা জিনিস, পাঠ আমরা শুনতে চাই আর কি। আবৃত্তি শুনতে চাই না, পাঠ শুনতে চাই, রিতার কণ্ঠে, রিতার কবিতা আর কি। আচ্ছা, আমি তো পড়তে পারি না। বিনুর পর আমার আরেকটা বই আসছে, বার্ডস অফ প্যারাডাইস। ওইটা অবশ্য সম্মিলিত একটা কাব্যগ্রন্থ। আর জোনাকির ডাকবাক্সটা আসছে, সেটা হচ্ছে আমার প্রবন্ধ। এখন আপনি বলছেন আমি কবিতা পড়তে হবে? হ্যাঁ, আমরা শুনি একটু। যারা আমাদের দর্শক আছে তারাও হয়তো শুনতে চাইবেন, তাদের তো আশাহত করার কোনো যুক্তি নেই। আচ্ছা, তো আপনি জানেন ভালো করে যে আমি কবিতা পড়তে পারি না, লিখতে পারি। আমি নিশ্চিত এখানে অদিতি থাকলে বলতো তুমি তো সেরা আবৃত্তি করো। আমরা তো অনেক সময় উৎসাহ দিতে কত মিথ্যে কথা বলে ফেলি। যাই হোক, এখন আচ্ছা, আমাদের এখানে কি ইশরাত আছেন? হ্যাঁ, ইশরাত আছেন। জাকি আপু আছেন? আচ্ছা। হ্যাঁ, ইশরাত আছেন। ইশরাত আমরা দেখছি, ইশরাত আছেন। হুম। এই যে আমাদের ইশরাত আছে, হ্যাঁ, তো জাকি আপু আছে। আমি বলে নেই, আমি কবিতা পড়তে পারি না। আমার শব্দ উচ্চারণটা খুব অন্যরকম। তো মনিরা আপু আছেন এখানে? আচ্ছা, আচ্ছা। এই কবিতাটা তাহলে আমি মনিরা আপুর জন্য পড়ি। হ্যাঁ, এটা খুবই একটা লক্ষ্মী, একটা কিউট আপু, মনিরা আপু। উনি আমাকে নিয়ে এত ভাবেন যে বলার বাহিরে। উনাকে আমি কখনো দেখিনি, কিন্তু উনি আমাকে ফোন কলে উনি এত খবর রাখেন, ইটস আনবিলিভেবল। মনিরা আপু, আমি তোমার জন্য একটা কবিতা পড়ি। পড়ার আমার কিন্তু উচ্চারণ খুব খারাপ হবে, পড়া খুব খারাপ হবে, কিন্তু আমি চেষ্টা করছি। হ্যাঁ, কেউ কেউ আমাকে কিন্তু বিচার করতে যেও না, এটা নিয়ে আমি আগেই বলে নিচ্ছি। ঠিক আছে, আমি পড়ি। আমার এটা ছিল দায় ঠেকা জীবন, যেটা বাংলাদেশে যখন আমাদের লকডাউন চলে, আমি দেখেছি অনেক আমাদের রিক্সাওয়ালা, দিনমজুররা কাজ করতে বের হচ্ছেন, লকডাউন মানছেন না, আবার তারা অনেক পিটানি খাচ্ছেন, মার খাচ্ছেন। কিন্তু একটা কথা ছিল যে আমার তো পেটে ভাত নেই, আমি নিয়ম কি করে মানি? আমার যখন পেটে ক্ষুধা থাকে তখন আমি ঈশ্বরকেও অস্বীকার করি। বিষয়টা ছিল এরকম। তো সেই থেকে আমি আমার এই লেখাটা আমি একটু পড়ার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, আমার ফোনে আমি পড়ছি। তো কবিতাটার নাম ছিল দায় ঠেকা জীবন। তোমরা আমায় ঘরে বন্দি করো, কি আছে এই ঘরে? দু চারটা লবণাক্ত আধা সেদ্ধ শরীর, কার্বনিফেরাস যুগের আরশোলাদের দখলে সস্তা প্লাস্টিকের বাসন, গেলাস। আছে বয়সের দাবিতে শীর্ণ কঙ্কালসার একটি দেহ। বেঁচে থাকা, রাখার উপকরণ বলতে মনুষ্যবাহী চিত্রপ্রচান একটি রিকশা। তোমাদের বদান্যতায় যখন বিশ্রাম নেবার কথা, ৭৫ বছর বয়সের দেহটাকে তখন সঁপে দিয়েছি রিকশার কায়িক আসনে। এভাবেই কত শত দায় ঠেকা জীবন, বয়ে বেড়ায় জীবিকার বোঝা। মরে যাবার ভয় গামছায় গিঁট বেঁধে প্যাডেল চেপে প্রত্যুষে চেটে দেখি নোনতা ঘাম। আহত করো যত খুশি, পিটিয়ে মগজে দাও নীতিবোধ। কাজ হবে না, কিচ্ছু হবে না। পিঠ থেকে গেলে দেয়ালে ক্ষুধিত মানুষ মৃত্যুকেও গিলে খায়। তোমরা আমায় ঘরে বন্দি করো, কি আছে এই ঘরে? পড়ে ফেললাম সাহস করে। এটা পড়া হয়েছে, আবৃত্তি বলবো না, পড়া হয়েছে। একটা শুধু একটাতে খুব সম্ভবত সবার মন ভরবে না, অনেকেই আছে বলছেন তারা। আমরা আরেকটা শুনে আসি, তার যদি কষ্ট না হয় আর Oh my God! আরেকটা শুনে নেই। আর তো বলতে পারবো না, আমি পারি না তো ভাইয়া। আমাকে যে কেন তোমরা ইয়ে করো। আপনি একটা পড়ে নেন কাকুন ভাই, আমি আসলে পড়তে পারি না। আমি আরেকটা শুনে নেই, ছোট হলেও শুনে নেই, আরেকটা আপনার কণ্ঠে শুনে নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটা পড়ি।
আমার একটা খুব পছন্দের কবিতা আছে, কিন্তু সেটা আসলে আমি কোনোদিনই পড়তে পারি না। আমি যখন নিজে, নিজে পড়তে যাই, আম এটা আমি পড়তে পারি না। লেখাটা আমি এইটা কাঁকন ভাইকে একদিন অনুরোধ করব পড়ার জন্য। না, আমি আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, আপনি যে কবিতাটার কথা বলছেন আমি জানি এটার সাথে আপনার ইমোশন জড়িত। তাও আমি বলবো যে আপনি একটু চেষ্টা করুন, এটা আপনার প্রিয় কবিতা, এটা আমরা একটু শুনতে চাচ্ছি রিতা। ওইটা আমি পড়তে পারবো না আসলে। এটা অন্য একদিন। আচ্ছা, অন্য একটা পড়ি, হ্যাঁ? এই যে বৃদ্ধ হয়ে গেলাম, এটা এখনো আমার প্রকাশ হয়নি লেখাটা। তো আমরা সবাই তো বয়সের সাথে বৃদ্ধ হয়ে যাই। আমাদের বয়স বাড়ে, চামড়ায় ভাঁজ পড়ে। একটা সময় তারপরেও কিন্তু আমাদের অনেক কিছু আকাঙ্ক্ষা থেকে যায়। অনেক কিছু চাওয়ার আকাঙ্ক্ষা থেকে যায়, পাওয়ার আকাঙ্ক্ষা থেকে যায়। তো অনেক সময় সেটা আমরা বলি যে, "আরে বয়স হইছে, এখন এসব কি চিন্তা করো?" মনের কখনো বয়স হয় না। আমি সেটা নিয়ে আমার একটা কবিতা। আমি পড়ার চেষ্টা করি। গরুর রচনা হয়ে যাবে, তারপরও পড়ি, হ্যাঁ? এই যে বৃদ্ধ হয়ে গেলাম, এই যে সময়ের সাথে বৃদ্ধ হয়ে গেলাম, মাংসহীন আঙ্গুলের ভাঁজে কেবল দৃশ্যমান গীত। সংযোগস্থল হারানো হাড়গুলো ভীষণ দুর্বল। তারপরও ইচ্ছে হয় পাশ কাটিয়ে যেতে, যেতে কেউ আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে থাকুক। এই যে সময়ের সাথে বৃদ্ধ হয়ে গেলাম, অটামে ঝরা পড়া পাতার মতো চুলগুলো পড়ে গেল। হরিয়ায় চোখে আজ কোনো সম্মোহন নেই। আছে কেবল ঝাপসা পৃথিবী দেখার সকল উপকরণ। তারপরও ইচ্ছে হয় এই চোখে তাকিয়ে কেউ রাতভর জেগে থাকুক। এই যে বিদ্যুৎকে লোহার তারে বাঁধানো মানুষ, অতীতকেও বর্তমানে বন্দী করেছে। সেই মানুষ কি পেরেছে বয়সের সাথে মনের দ্বন্দ্বের সমাধান দিতে? এই যে পড়ন্ত বেলার সাথে রোজ চলে ভুল বোঝাবুঝি, সময়ের দাবিতে চারা গাছটি বৃক্ষে পরিণত হয়, ঝরে পড়ে জল জলে রক্তমাখা পাতাগুলো, অসময়ে অনাক্রমতায় শূন্য হলে পরে মায়াবী হরিণী চোখ জায়গা দখল করে নেয় অন্ধকার। তবু কেন নিবু নিভু নিভু সলতে জ্বালা শেষ রাতে কারো হাতটি ধরে বিদায় নিতে ইচ্ছে হয়। জাকিয়া সুলতানা বলছেন খুব সুন্দর লেখার বিষয়টা। জি আপু, বয়স হচ্ছে না আপু, এখন লিখতে হবে না বলেন? বয়স হচ্ছে তো। ঈশ্বাদ বলছে ভালোই পড়েছো। হ্যাঁ। আহ, আপনার চিন্তা ছিল যে 1 ঘন্টা আমরা কিভাবে কাটাবো, আমাদের কিন্তু 1 ঘন্টা প্রায় পেরিয়ে গেছে, আমাদের হাতে আর 2 মিনিট সময় আছে মাত্র। ও মাই গডনেস! এই তো হ্যাঁ হচ্ছে আমরা, ইংরেজার মানে ম্যাজিক। না এটা ম্যাজিক বুঝি না, আপনি খুব ভালো কথা বলছেন এবং আপনি যেভাবে বলছেন যা বললেন তা প্রয়োজনীয় কথাই, প্রয়োজনের বাইরে কোনো কথা যায়নি। তো আমাদের শেষ করতে হবে রিতা। এই শেষ সময়ে আপনি শেষ কথা হিসাবে অংশমালীর দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আর কি, তারপর আরেকটু কথা বলে আমরা শেষ করব রিতা। অংশমালিত আসলে কারা কারা দেখছেন? আমি মনে হয় মনিরা আপু, যুথিকা আপু আর ইশরাতকে দেখছি। আসলে আমি দেখতে পাচ্ছি না স্ক্রিনে। আপনার কথা থেকে শুনলাম যারাই দেখছেন এখানে, সবার প্রতি আমি অনেক, অনেক ভালোবাসা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর সবথেকে বেশি আমি কৃতজ্ঞতা জানাবো এইজন্য যে আমি সাধারণত আপনাদের মতো ক্যামেরার সামনে এসে খুব সুন্দর করে কথা বলতে পারি না। খুবই নার্ভাস হয়ে যাই। তারপর আজকে সেই প্রায় ১ বছর ধরে আমাকে পিটিয়ে তারপর আনা হয়েছে অংশমালিতে, এবং এটা তো জোবায়েন সন্ধির কাজ, এটা অবশ্যই আপনারা জানেন। উনি যেটা বলে সেটাই। খুবই অন্যরকম লোক। তো আমাকে এখানে আনার আগে আমি ভেবেছি যে আমি আমি প্রিপারেশন নিয়ে আসছি। আমি যদি ক্যামেরার সামনে হার্ট অ্যাটাক হয়ে যায় তো আমি কিন্তু ক্যামেরা অফ করে আমি চলে যাব। আমি বলে নিয়েছি। যাই হোক, আজকে আমি কথা বলতে পেরেছি। কাকন রেজা আমাকে খুব অন্যভাবে মডিফাই করেছেন, যার কারণে আমি আসলে নার্ভাস হইনি। আমি মোটামুটি বলতে পেরেছি, নিজের কাছেও ভালো লাগছে। আর আমাদের যারা আমার কথাগুলো শুনছেন কিংবা দেখছেন, আমার কথা বলা কিংবা আমার উচ্চারণ কোনো কিছুতে আপনাদের কাছে ভুল মনে হতে পারে। আমি সেটার জন্য অবশ্যই আমি রিয়েলি সরি। আমি খুব ভালো করে বলতে জানি না। তারপরেও আপনারা আমার কথা শুনেছেন, কবিতা পড়েছি সেটা শুনেছেন, প্রশংসা করেছেন। আর এটার জন্য আমি একটু উৎসাহ পেলাম। সামনে হয়তোবা আবার আমি আসার চিন্তা করতে পারি। হার্ট অ্যাটাক করার আগে আসার চিন্তা করতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাদের যারা দেখেছেন, কাকন রেজা ভাইকে, জুবায়েন সন্ধিকে। এই তো।
অসংখ্য ধন্যবাদ এইচবি রিতা আমাদের সাথে সময় দেওয়ার জন্য, আপনার ব্যস্ততম সময়ের মধ্য থেকেও। শুভেচ্ছা রইল অংশুমালীর পক্ষ থেকে, ক্ষণকালের পক্ষ থেকে আপনার আগামী পথ চলার জন্য। দর্শক, আপনারা শুনলেন এইচবি রিতার কথা, এইচবি রিতার চিন্তা, এইচবি রিতার কাজ সম্পর্কে। আজকে সময় স্বল্পতায় শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন আপনারা, আবার দেখা হবে আবার কোনো বিশেষ জনের সাথে আগামীতে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রিতা, আপনাকে আবারও। আপনাকে ধন্যবাদ।